যে মিস ওয়ার্ল্ড আলটিমেটলি হয় সে অ্যাকচুয়ালি সবাই বুঝে শুনেই তাকে বানায় অ্যান্ড শি ওয়াজ অ্যাকচুয়ালি আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ লুকিং গার্ল। শি ওয়াজ ভেরি টল। আমরা যেতাম হোটেলে, আমাদেরকে আবার ওইখানে আমাদের গার্ড টার্ড সব কিছু ছিল, একদম আর্মি প্রোটোকল দিয়ে আমাদেরকে নেওয়া হতো, আবার বের করা হতো। আমাদের প্রত্যেকের সাথে দেখা যেত দুজন দুজন করে গার্ড থাকতো। আমার প্রফেশন হচ্ছে, আমি বাই প্রফেশন লাইভ প্রেজেন্টার। আমি হচ্ছে অনলাইনে ড্রেস দেখাই অ্যান্ড এখানে আমি ইটস বিন লাইক 5 years, 5-6 বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে। আই লাভ অ্যাক্টিং। আমি তো টিকটক করতাম বিকজ ওই যে স্ক্রিনে নিজের এক্সপ্রেশনস দেখতে নিজেকে খুব ভাল লাগে। বয়ফ্রেন্ড ছিল, ভালোবাসার মানুষ তো থাকেই কম বেশি, ছোটবেলাতে তো ছিল। আর যারা ছিল লাইফে তারাও ভালো ছিল, সাপোর্টিভ ছিল। যারা কতজন? না, আমি আমার লাইফে হচ্ছে গিয়ে 2জন মানুষকেই পছন্দ করেছি। একজন হচ্ছে গিয়ে আমাকে খুব টেক কেয়ার করেছে, আরেকজনকে আমার ভাল লাগতো। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আমার সঙ্গে আজ যিনি অতিথি হিসেবে রয়েছেন তাকে নিয়ে যদি বলতে হয় দর্শক, আমার কাছে মনে হয় যে স্বপ্ন দেখতে জানতে হয়। যিনি স্বপ্ন দেখতে জানেন তিনি আসলে শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন মোতাবেক পথ চলতে জানেন। এবং যখন আপনি স্বপ্ন মোতাবেক পথ চলবেন তখনই কিন্তু আপনি স্বপ্নের সে চূড়ায় পৌঁছে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে, প্রত্যেক মানুষের মাঝে এক ধরনের সুপ্ত প্রতিভা বা সত্তা থাকে। সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হয় এবং সেটা জাগ্রত করতে হয় নিজেকেই। যিনি সে কাজটি করতে পারে তার কাছেই কিন্তু সাফল্য ধরা দেয়। আমার সঙ্গে আজ যিনি রয়েছেন তার গল্প একটু ভিন্ন, বয়স খুবই কম এখনো এবং পাশে মনে হচ্ছে একটা ছোট্ট পুতুল বসে আছে। তার সঙ্গে আড্ডা দেব, কারণ তিনি আসলে অনেক চড়াই উতরাই পার করে জীবনের এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছেন, সফলতা হাতছানি দিয়ে তাকে ডাকছে। এবং একই সাথে দর্শক, এই বছর দেশের বাইরে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি। আপনাদের কাছে এসে আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আমি খুব ভালো আছি। এবং নীলা, আমার অনেক গল্প করার আছে আজকে। আমি একটু মজার গল্প দিয়ে শুরু করি, পরে কষ্টের গল্পগুলো শুনবো। অবশ্যই আমরা মেয়েরা উই লাইক টু গসিপ, রাইট? এক্স্যাক্টলি। এবং সেইগুলো অনলি পজিটিভ গসিপ, ডেফিনেটলি। আমি একটু জানতেই চাই, যখন যাওয়া হলো, আমি একটু পেছন থেকে গল্প না গিয়ে রিসেন্ট টাইম থেকে শুরু করছি। যখন যাওয়া হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যখন অ্যানাউন্সমেন্ট হলো, তারপর কিছুটা বিতর্ক ছিল, সেই বিতর্কের প্রসঙ্গে আমি পরে আসবো। বাট যাবার সময় 5 জন ডিজাইনারের পোশাক নিয়ে যাওয়া, সেটা ক্যারি করা, 117টি দেশের প্রতিনিধি এবং 71তম আসরে দিল্লিতে, তখন তো কিছুটা নার্ভাসনেস কি কাজ করেছে, বা ওখানে গিয়ে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? আসলে সব থেকে বড় চ্যালেঞ্জটা ছিল, অ্যাজ আমাদের খুব শর্ট টাইমে মিস ওয়ার্ল্ড সিলেকশন হয়ে গিয়েছে। ইউজুয়ালি 2 বছর সময় হাতে নিয়ে বা 1 বছর সময় হাতে নিয়ে এই সিলেকশনটা করা হয়। যদি ইন্ডিয়ার কথা বলি, সিনি শেট্টি, শি গট সিলেক্টেড 2 years বিফোর। তারপর প্রিয়াঙ্কা যে ছিল ফ্রম নেপাল, শি গট সিলেক্টেড 1 বছর আগে। তো ওদের বিউটি উইথ পারপাস সবকিছু কাজ, গ্রুমিং হয়, গ্রুমিংটা অনেক লম্বা একটা সময় গ্রুমিং ছিল। তো আমার জন্য সব থেকে হার্ড টাস্ক ছিল যে কম টাইমে আমাকে কাপড়গুলো ম্যানেজ করা। বিকজ সব থেকে বেশি প্রবলেম আমি আমার সিনিয়র যারা, যেমন ঐশী আপু, তার থেকে আমি যেটা শুনেছি যে সে যে চায়নাতে গিয়েছে, সে হচ্ছে গিয়ে উইচ্যাট ইউজ হয়, সেখানে যে সেটা জানতে পেরেছে। প্লাস কাপড় নিয়ে সে অনেক সে বেশি কাপড় এখান থেকে নিয়ে যেতে পারেনি। তো ওইখানে প্রত্যেক দিন দেখা যায় 3টা-4টা করে ইভেন্ট, আর প্রত্যেকটা ইভেন্টে ইউ হ্যাভ টু বি পারফেক্ট, ইউ হ্যাভ টু লুক গুড অ্যান্ড প্রেজেন্টেবল, বিকজ অনেক ইন্টারভিউজ, অনেক মানুষ আসে কথা বলে। তো আমার টাস্ক যেটা ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাপড়গুলো ম্যানেজ করা। প্লাস বাংলাদেশে হচ্ছে গিয়ে যে এখন মিস ওয়ার্ল্ড এই জিনিসটা দেখা যাচ্ছে প্রিভিয়াস টাইমগুলোতে কিছু না কিছু কন্ট্রোভার্সির জন্য কিন্তু সবাই স্পন্সর করতে চায় না সবাইকে। বাট আলহামদুলিল্লাহ আই গট লাকি। প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আমাকে যেমন সারা আপু, তারপর বিবি রাসেল ম্যাম, বাঁধন আপু, তারা আমাকে হেল্প করেছে যে এদের কাছে যে তুমি কথা বলো, দে উইল গিভ ইট। অ্যান্ড সারা আপু তো আমার মোস্ট অফ দ্য আউটফিট মেহের থেকে ছিল, সো শি ডিজাইনড এভরিথিং। সো ওই জিনিসটা হচ্ছে কি আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার কারণে আমার জন্য একটু ইজিয়ার হয়ে গেছে। আপনি মনে হয় সম্ভবত 60+ ড্রেস নিয়েছিলেন বা এরকম হবে? 46+। আচ্ছা, 46+।
আর 22 ডেজের ইভেন্ট ছিল, সো মোটামুটি 46টা ড্রেসেস আমার ছিল। তারপর আবার ঢাকা থেকে ইন্ডিয়াতে লাস্টের 7 ডেজ বিফোর আরো 7টা আউটফিট এখান থেকে পাঠানো হয়। তো আমার লাইক মনে হয় আমি 40 পেয়ার স্যান্ডেলস নিয়ে গিয়েছিলাম। আই লাভ টু কালেক্ট শুজ, তো ওই জিনিসগুলো আবার নিজের কাছে অলরেডি ছিল। তো একটা জাস্ট ছোট টিপস বা সাজেশনস আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে গিয়ে গ্রুমিং, যেটা আমি বিশ্বাস করি যে শর্ট টাইমে ম্যানেজ করতে পেরেছি বিকজ আই ওয়াজ ওয়ার্কিং। তো হঠাৎ করে এখানে কেউ আসলে সে পাগল হয়ে যাবে। তো একটু মানে আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা গ্রুমিং এই জিনিসগুলো একটু ভিতরে থাকা দরকার, প্লাস কোনটার সাথে কি পড়বে না পড়বে ওই সেন্স কিছু জিনিসগুলো হচ্ছে নিজের ভিতরে এটা বিল্ট ইন থাকা লাগবে। লাইক যে বিউটি সেন্সটা থাকতে হবে, এক্স্যাক্টলি, মানে নিজেকে প্রেজেন্ট কিভাবে করতে হবে ওই জিনিসটা রাখতে হবে, তাহলেই এখানে আসলে দে ক্যান সাস্টেইন। না হলে ভয়ে প্রিভিয়াস যারা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, যেমন ঐশীর প্রসঙ্গ চলে এলো, ঐশী খুবই লক্ষ্মী বাচ্চা, সে খুবই ভালো এবং খুব হেল্পফুল, সুইট একটা আপু, ভীষণ ভীষণ। সো আর কে হেল্প করেছে বা কোনো পরামর্শ দিয়েছে? আসলে এত কম সময় ছিল, আমার ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছিল, সবাই কাজে এত বিজি ছিল। ঐশী আপুর সাথে আমার ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছিল, প্লাস তার সাথে আমাদের একটা সেশন ছিল মিস ওয়ার্ল্ডে। এন্ড আমার লাকিলি আমার ঐশী আপুর সাথে একটা কাজ হয়েছিল মেহেরে, আমরা একসাথে একটা শুট করেছিলাম। তখন আমি ঐশী আপুকে ওইখান থেকেই মোটামুটি চিনি। তো ওইখান থেকেও আমার কাছে মনে হয়েছে যে না, ঐশী আপুর ব্যাপারে আগেও জানি, প্লাস সে আরো নেক্সট আমাকে আরো অনেক হেল্প, আইডিয়া, সাপোর্ট এগুলো দিয়ে আমাকে অনেক হেল্প করেছে। সবাইকে খুব হেল্প করে, অনেক হেল্প করে, শি ইজ রিয়েলি নাইস এন্ড হেল্পফুল। এক্স্যাক্টলি। বাট ওখানে গিয়ে এই যে কঠিন টাস্কগুলো একটা একটা করে পরিবর্তন, মানে ধাপগুলো এগিয়ে যাওয়া, তারপরে তো অনেক ফানি মোমেন্টসও রয়েছে, রাইট? অনেক ফানি মোমেন্টস বলতে আমাদের এত এখানে সব থেকে বেশি ফানি ছিল হচ্ছে মিস ওয়ার্ল্ড ইরাক। সে হচ্ছে সব হাইপ করে রাখতো। আচ্ছা। এন্ড ওইখানে দেখা যাচ্ছে যে শুধু বিউটি পেজেন্টে যে দেখা যাচ্ছে আমরা যেটা এক্সপেক্ট করি সবাই জাস্ট বসবে কুইনের মতো এইগুলো করবে, ইটস নট লাইক দ্যাট। মিস ওয়ার্ল্ড ইটস মোর লাইক হাউ ইউ আর অ্যাজ আ পার্সন। তো নিজেকে, নিজের পার্সোনালিটিটা না আসলে হাইড করা যায় না খুব বেশি দিন, ওটা বের হয়েই আসে। তো আমরা সবাই ফার্স্টের দিকে নর্মাল থাকলে একটা টাইমে যে সবাই সবার সাথে এত ক্লোজ হয়ে গিয়েছে। তো ফানি মোমেন্টস গুলো হচ্ছে গিয়ে এই যে আমরা গেমস খেলতেছি, উপর থেকে নিচে আসতেছি, তারপর আমার দেশের ড্রেস ও ট্রাই করছে, আরেকটা দেশের আমার কোন একটা পেজেন্ট সিস্টার আবার ওরটা আমরা ট্রাই করছি, ওদের দেশের জুয়েলারি ট্রাই করছি। প্লাস এত সব থেকে মজার ব্যাপার ছিল মিস ওয়ার্ল্ড ভিয়েতনাম, ও ওর দেশ থেকে নুডলস, রাইস সবকিছু নিয়ে আসছে, প্লাস একটা স্টোভও নিয়ে আসছে তার সাথে। সো ওরা রুমের মধ্যে বসে রান্না করতো, আর আমরা যে হচ্ছে। বাট আপনি এরকম খাবার কিছু নিয়ে গেছেন কিনা? আমার খাবার যেগুলো, আমার সব ড্রাই ফুডস গুলো নিয়ে যেতে পসিবল হয়েছে আমার সাইড থেকে, বিকজ অলরেডি কাপড়ের ওয়েট এত ছিল, এক্সট্রা ক্যারি করা সম্ভব ছিল অনেক বেশি। অনেক দিল্লিতে চাইলে বাঙালি হোটেল খুঁজে খেয়ে নেওয়া সম্ভব, কিন্তু আমাদের ওই অপশনটা ছিল না। আমাদের আশোকাতে আমাদের রাখা হয়েছিল। তো ফার্স্টে যেটা দিল্লিতে যেটা ছিল, তো আশোকাতে আমরা ছিলাম। আমরা যেতাম হোটেলে, আমাদেরকে আবার ওইখানে আমাদের গার্ড টার্ড সবকিছু ছিল, একদম আর্মি প্রোটোকল দিয়ে আমাদেরকে নেওয়া হতো, আবার বের করা হতো। আমাদের প্রত্যেকের সাথে দেখা যেত দুজন করে গার্ড থাকতো, যাতে কোনো রকমের প্রবলেম না হয়, বিকজ এখানে ইন্টারন্যাশনাল টুরিস্ট সবাই তো বাইরে থেকে এসেছে, সো একটা কনসার্ন থাকে। খুব স্বাভাবিক। বাট সবচেয়ে যেদিন আসলে আসর বসলো সবাই মিলে একসঙ্গে, অর্জন হচ্ছে এখানে অংশগ্রহণ করা, তারপরেও সবার সাথে মিলে যে একদম ফাইনালে গিয়ে একসঙ্গে দাঁড়ানো, সেই মোমেন্টগুলো কেমন, বা কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কতটা কঠিন মনে হয়েছে? ফাইনালের মোমেন্টটা না আমার কাছে খুবই, ইটস মোর লাইক কোনো কম্পিটিশন ফিল হয়নি কারোর সাথে। আমাদের বন্ডিং ওইখানে এত সুন্দর করে আমাদেরকে একসাথে রাখা হয়েছে সবাইকে, তো সবাইকে এত ভালোবাসা, মানে যে জিতবে সবাই খুশি, এরকম একটা সিচুয়েশন। মানে সিস্টারহুড 117 থেকে তো আস্তে আস্তে কমানোর একটা না, এবার কাউকে এখান থেকে বাদ দেওয়া হয়নি। এন্ড প্রত্যেকটা মানে এই বছর যতগুলো কান্ট্রি পার্টিসিপেট করেছে সবাইকে পার্সোনালি মিস ওয়ার্ল্ড থেকে হচ্ছে গিয়ে তাদের ওইখান থেকে এখনো আমাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, আমরা কি করছি না করছি, প্লাস নেক্সট ফিউচার প্ল্যানস গুলো তো তাদের সাথে আমাদের আরো ইনভলভমেন্ট আছে ইনশাআল্লাহ, গুলো তো আপনারা জানতে পারবেনই। তো যে জিনিসটা হচ্ছে যে এবার যে জিতেছে চেক রিপাবলিকের আমাদের, ও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। তো সবসময় ব্যাক স্টেজে আমি আরো বসে থাকতাম, আর ও বলতো যে ওর ডগ অনেক মিস করে, আমি বলতাম আমারও ডগ আছে, আই মিস মাই ডগ অ্যাজ ওয়েল। সো আমাদের কনভারসেশন গুলো এরকম ছিল, মিউচুয়াল ইন্টারেস্ট ছিল এসব জিনিসে।
অ্যান্ড যখন ও জিতে যায় অ্যাকচুয়ালি শি ওয়াজ সামথিং, মানে যে মিস ওয়ার্ল্ড আলটিমেটলি হয় সে অ্যাকচুয়ালি সবাই বুঝে শুনেই তাকে বানায়। অ্যান্ড শি ওয়াজ অ্যাকচুয়ালি আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ লুকিং গার্ল, শি ওয়াজ ভেরি টল, প্লাস টপ মডেল রাউন্ডেও শি ডিড কোয়াইট গ্রেট। সো সবকিছু মিলে আই থিঙ্ক যে ডিসিশনটা নেওয়া হয়েছে ফ্রম মিস ওয়ার্ল্ড ইট ওয়াজ অ্যামেজিং। আর অনেকেই হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করছে যে আমি টপ 40-তে আসতে পারিনি। আমার কাছে মনে হয় যে আগের প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখি, আগে এত মানুষ কিন্তু মিস ওয়ার্ল্ড দেখেনি যতটুকু এইবার অ্যাকচুয়ালি মিস ওয়ার্ল্ড মানুষ ফলো করেছে। তো আমি হয়তো টপ 40-তে নিয়ে আসিনি বিকজ এক একটা সেগমেন্ট থাকে, এক এক সময় এক একটা রুলস থাকে, কিন্তু আমি যেটা আমার টার্গেট ছিল বাংলাদেশকে হাইলাইট করা, আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করেছি যাতে আমার কান্ট্রি, আমার ফ্ল্যাগ হাইলাইট হোক, এটা সবাই জানতে পারে। আর ওইখানে কিন্তু আমার নাম যে শাম্মী ইসলাম নীলা এটা কেউ বলছিল না, সবাই আমাকে মিস বাংলাদেশ বলে ডাকছিল, তো নেপাল ডাকছিল বাংলা বলে। তো এই জিনিসগুলো যে অ্যাকচুয়ালি তখন যে আমি ফ্ল্যাগ হোল্ডার, এটার রেসপন্সিবিলিটি অনেক বেশি হেভি থাকে। এটা যারা গসিপ করে বা যারা আসলে কথা বলে তারা এটা বুঝবে না। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর হাইট নিয়ে, টিকটকার নিয়ে অনেকে কথা বলেছে, তখন কি নীলার খুব এটা আসলে কিভাবে তিনি ওভারকাম করেছেন বা খুব বেশি প্রবলেম ফেস করতে হয়েছে? আমার আসলে কি আমি এত কিছু লাইফে দেখে আসছি, আমাকে কেউ কোনো কিছু নিয়ে বললে বা ছোট করলে আমি খারাপ ফিল করি না, গায়ে লাগে না, কিন্তু একটা জিনিস চিন্তা করি যে আচ্ছা নেক্সট যে আসবে বা নেক্সট আমার পজিশনে অন্য কেউ থাকতে পারে, মেবি সে অন্যভাবে তার ব্রট আপ হয়েছে, মানে অন্যভাবে বড় হয়েছে, হয়তো সে সহ্য না করতে পারে, তখন কিভাবে ডিল করবে। তো সামটাইমস আমি রিপ্লাই করি। হাইট নিয়ে আমার কাছে মনে হয় যে এত কথা যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে মানুষের পার্সোনালিটির ওয়েট যদি থাকে তাহলে তার হাইট নিয়ে কোনো জায়গায় চিন্তা করতে হয় না। আসলে কতটা বা হাইট কতটা এটা একটা মানে ভ্যারি করে। এক্স্যাক্টলি। আর বিউটি পেজেন্ট গুলোতে তো আরো বেশি ভ্যারি করে যে আপনার পার্সোনালিটিটা কিরকম, কারণ আপনি নিজের দেশকে আরো 117টা দেশের সামনে রিপ্রেজেন্ট করছেন, তো যাকে তাকে তো এখানে পাঠিয়ে দেওয়া যাবে না। অবশ্যই অবশ্যই। তো তার কমিউনিকেশন স্কিল কেমন, তিনি অন্য বিষয়গুলোতে আসলে কেমন, এক্স্যাক্টলি। আমি আরো চাই যে আমাদের যে অনেকেই ভাবে যে শুধুমাত্র মডেল বা যারা মুভি করছে বা ইনফ্লুয়েন্সার তারাই এখানে যেতে পারবে না, ডক্টররাও যেতে পারবে, ইঞ্জিনিয়াররাও যেতে পারবে, টিচাররাও যেতে পারবে। ইউ ক্যান অলসো গো দেয়ার, বিকজ এখানে আপনি কোন প্রফেশন থেকে আসছেন দে ডোন্ট জাজ দ্যাট, এখানে হাউ ইউ ক্যারি ইয়োরসেলফ ওইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কি ইচ্ছা, আপনি কি আসলে সিনেমায় অভিনয় করবেন কিনা? এখন ওটিটির প্ল্যাটফর্ম রয়েছে, এখন অনেক সুযোগ কাজ করার, অনেকগুলো সেক্টর রয়েছে আলাদা আলাদা। সো আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কি সে আসলে এখন সিনেমাতে অভিনয় করবে, ওটিটিতে অভিনয় করবে, নাকি মডেলিংই করবে, নাকি তিনি তার প্রফেশনটাকে ক্যারি করবে যেটা তিনি আসলে করেছেন? আসলে আমার যে প্রফেশনটা, যেটা নিয়েও আমি অনেক কিছু শুনেছি, এখনো স্টিল সামটাইমস আই ফেস ইট, বাট আমি এগুলো নিয়ে অত চিন্তা করি না। সেটা হচ্ছে আমি বরাবরই হচ্ছে আমার প্রফেশন হচ্ছে আমি বাই প্রফেশন লাইভ প্রেজেন্টার। আমি হচ্ছে অনলাইনে ড্রেস দেখাই, আর এখানে আমি ইটস বিন লাইক 5 years, 5-6 বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে। বলতে পারেন যে একদম শুরুর দিক থেকে জুনিয়রদের মাঝখানে আমি ছিলাম। এখন অনেকেই চলে গেছে, হারিয়ে গেছে, বাট আমি স্টিল কন্ট্রোভার্সি না থাকার কারণে বা আমি চুপচাপ থাকার কারণে আমি মেনটেন করে আসতে পারতেছিলাম এত বছর। এন্ড মিস ওয়ার্ল্ড হওয়ার পর হচ্ছে এটা আরেকটু বেশি অ্যাড অন হয়ে গেছে, আরেকটু ভ্যালিউ এই জায়গাতে বেড়ে গেছে, ব্র্যান্ডগুলো আরো বেশি কাজ আসছে, দ্যাট ইজ ট্রু। নতুন ব্র্যান্ড আরো আসছে আলহামদুলিল্লাহ, প্লাস চার্জ সবকিছু আগের থেকে আরেকটু বেটার। কাজ দেখা যাচ্ছে এখন কম করছি, বাট পেমেন্টটা ভালো থাকার কারণে আমার কাজের কোয়ালিটিটা ভালো থাকছে। তো মুভির ক্ষেত্রে মুভিটা হচ্ছে গিয়ে কি আই লাভ অ্যাক্টিং। আমি তো টিকটক করতাম বিকজ ওই যে স্ক্রিনে নিজের এক্সপ্রেশনস দেখতে নিজেকে খুব ভাল লাগে। তো মুভি অফকোর্স করার ইচ্ছা আছে, যদি ভালো কাজ হয় সেক্ষেত্রে করব, কিন্তু অফকোর্স ভালো কাজ বলতে এখন আজকে কালকে একটা মুভির কথা বললো আমি এটা করলাম না, আমার মুভি আমি হয়তো করবোই জীবনে 5-6টা, তো 5-6টা আমি সুন্দর সুন্দর কিছু কাজ মানুষকে দিয়ে যেতে চাই। মানে জীবনে 5-6টা কেন? এখন মানুষ যদি আরো চায় তাহলে পরে আরো করা যাবে। তো স্টার্টিং এ আমার জাস্ট আপাতত প্ল্যানিং হচ্ছে যে কম কাজ, বাট মানুষ যাতে মনে রাখে না এই কাজটা। অনেকে একটা কাজ করেই কিন্তু এখনো মানুষের মাঝখানে বেঁচে আছে, তো ওইটাই যে কাজ দিয়ে বেঁচে থাকতে চাই মানুষের মাঝখানে। আমি একটু স্ট্রাগলিং এর গল্প শুনতে চাই। তখন বয়স কত হবে যখন বাবা অসুস্থ?
আমার বাবা অসুস্থ 2006 থেকে, সো আমার ফ্যামিলি সবসময়, হ্যাঁ আমি অনেক ছোট ছিলাম। আমার মানে আমার মা সবকিছু টেক কেয়ার করতো আমার ফ্যামিলির। সো আমার মাকে আসলে ফাদার ফিগারটা হচ্ছে গিয়ে, আমার বাবা অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ ছিল। ওনাকে কেটে ফেলছে, এই অপারেশন ওই অপারেশন, মানে সে জাস্ট কোনো ওইটা নিয়ে মাথা এত ব্যথা নিচ্ছে না। আমার মাকে দেখছি যে সকাল বিকাল রাত হসপিটালে। তো আব্বু মরে যাওয়ার পর অনেক বেশি কষ্ট লেগেছে, বাট এটা মনে হয়েছে যে উনি এত বছর কষ্ট করেছে, অ্যাটলিস্ট উনি এই কষ্ট থেকে এখন একটু মুক্তি পাচ্ছে, যেটা বাস্তবতা, যেটা অ্যাকচুয়ালি বাস্তবতা। আর রিয়েলিটি এত দেখতেছিলাম তো তখন আর ওইভাবে মানে নিজেকে আর কি বল, আমি নিজে অনেক ছোট, আমার ভাই অনেক ছোট, একটা জিনিস নিয়ে চিন্তায় ছিলাম যে আচ্ছা ঠিক আছে আমার ফ্যামিলি কি হবে এখন, প্লাস আমার ভাইটা অনেক ছোট। তারপর আমি ওই যে হঠাৎ করে, আমি আগেও লাইভ করতাম আব্বু মারা যাওয়ার আগে। তখন কি আপনি ইন্টারমিডিয়েটে পড়ছেন, রাইট? হ্যাঁ তখন ইন্টারমিডিয়েটে পড়ছি। কোন কলেজে পড়েছেন? উত্তর হাই স্কুল এন্ড কলেজ। আচ্ছা, তার মানে আপনার মানে বর্ন এন্ড ব্রট হচ্ছে উত্তরাতে? উত্তরাতে, হ্যাঁ। ওকে ওকে। তারপর যখন দেখলাম যে না আমার লাইভের কাজ আরো বাড়ছে, আলহামদুলিল্লাহ, আই থিংক এটা বাবা আমার একটা দোয়া, ব্লেসিং। অবশ্যই। এন্ড আমি সৃষ্টিকর্তার একটা অপার মহিমা থাকে, কিছু জিনিস কেড়ে নিলে অনেক বড় কিছু আবার দিয়ে দেয়। তো হয়তো আমার ক্যারিয়ার দিয়ে আল্লাহ তাআলা ওটা ব্যালেন্স করে দিয়েছে, কিন্তু বাবার জিনিসটা তো এটা ব্যালেন্স করা যায় না। বাট আমি ট্রাই করছি যে আমার ভাইয়ের জন্য, যেহেতু আমার মা শি হ্যাজ ডান আ লট, তাকে একটু রেস্ট দিয়ে আমি ট্রাই করছি আমার ভাইকে গাইড করেন এভরিথিং। বিকজ আমার মা আমাকে গাইড করতে পেরেছে, দ্যাট টাইম শি ওয়াজ কোয়াইট ইয়াং, এন্ড তখন তার ওই মানে ওই স্ট্রেসটা সে নিতে পারতো। মাকে এখন একটু শান্তি দেওয়াটা খুব জরুরি, খুব জরুরি। মা একটু ভালো থাকুক। ভাই এখন কি করে, কোন ক্লাসে পড়ে? ভাই এখন ক্লাস 5 এ পড়ে, অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, খুবই ছোট। বাট আপনি যে নর্থ সাউথে ভর্তি হবে, নর্থ সাউথ তো খুব কস্টলি, তখন কি ইনকাম খুব ভালো হচ্ছিল যে আপনি এটা বেয়ার করতে পারতেন? নর্থ সাউথটাও খুবই, এটাও অনেক উইয়ার্ড একটা এক্সপেরিয়েন্স ছিল। আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, বাট ওই দিন আমার বাবা স্ট্রোক করছে, সো আই কুডন্ট গো। এন্ড আমি এত ঘরোয়া একটা মেয়ে ছিলাম, আম্মুকে ছাড়া তো আমি এক্সাম হলে দিতেই পারবো না, কারণ আমি ঢাকা চিনি না তখন। আমি কিভাবে যাব, কোন হলে যাব, আই ডোন্ট নো এনিথিং, বিকজ আমাকে মা সবসময় কাছে কাছে রেখে রেখে বড় করেছে। তো এখন আমি আম্মুকে বলি যে কি করবা, তুমি তাহলে হসপিটালে নিয়ে যাও, আমার ভাই যেহেতু ছোট আমি বাসায় থাকি। তো আমার ওই এক্সামটা মিস গেল। আমি 2-3 মাস একটু ডিপ্রেস ছিলাম যে এখন কি হবে, মানে আমি তো এমন কোন সিচুয়েশন, আমার বাবা অসুস্থ, আমি যে প্রাইভেটে ভর্তি হব, আমার তো ওই অ্যাবিলিটি তখন নেই। প্লাস হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি হলো না, নেক্সট ইয়ার আবার মানে সবকিছু করা। প্লাস আমার ফ্রেন্ড ছিল একটা, আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড, ও আমাকে ইউনিভার্সিটিতে কোচিং করার জন্য যেই 20,000 টাকার মতো ডিপোজিট করা লাগে, ও আমাকে বলেছে যে তুই কোচিং কর, আমি দিচ্ছি, তুই একদিন ভালো কিছু করে তুই আমাকে দিস। দ্যাটস গ্রেট। আমি নামটা জানতে চাই। আরিয়া। আচ্ছা, ওকে ওকে। পরে আপনি কোচিং করেন, কোথায় কোচিং করেন? আমি কোচিং করছিলাম উত্তরাতেই, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। বাট আনফরচুনেটলি ওই টাকাটা পুরোটাই ওয়েস্ট গিয়েছে, বিকজ আই কুডন্ট গিভ দ্য এক্সাম। অফকোর্স আল্লাহ হ্যাড বেটার প্ল্যানস ফর মি, তো ওইটা হয়নি। আর ওইটা তো এমন একটা সাবজেক্ট আমি চুজ করেছিলাম যে হয়ে যেতে পারে, পসিবিলিটিস আছে এটাতে, মানে অন্য কিছুতে না হলেও এটাতে হয়ে যাবে এরকম। বাট এক্সামে তো আর দিতে পারিনি। পরে কাজ শুরু করলাম, কাজ করতে 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 করতে, তখন আমার বাবা বেঁচে ছিলেন। কাজ শুরু করতে করতে ওই টাকাটা সেভ করতে করতে ওইখান থেকে আমার ইউনিভার্সিটি। অ্যান্ড কোথায় যাব নর্থ সাউথে। ঠিক আছে, আমি ফার্স্ট অনেক ভয় পেয়ে গেছি, আচ্ছা এত এক্সপেন্সিভ, এত কস্ট, আমি কিভাবে বিয়ার করব। তো ওই টাইমে আবার কোভিডের টাইম, আমার ভাইও হচ্ছে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, বিকজ ও ইংলিশ মিডিয়ামে ছিল। আব্বুর এত ডাউনফলের জন্য হচ্ছে গিয়ে ওকে বাংলা মিডিয়ামে আবার সুইচ করা হচ্ছিল, বাট কোভিডের জন্য স্কুল মানে রেগুলার ক্লাসেস হচ্ছিল না। সো ইট ওয়াজ লাইক ওর একটা ঝামেলা যাচ্ছিল, তার মধ্যে আমি নিজের জন্য এত বড় একটা ইউনিভার্সিটি ভাববো, এটা তো আসলে কল্পনার বাহিরে। তারপর আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি কিছু না করি তাহলে ওকে আমি কিছু করতে পারবো না, তো লেটস টেক দ্য রিস্ক। আমার সব ফ্রেন্ডরা আমাকে প্রেশার করলো, ওইখানেও আমার ওই ফ্রেন্ড কিছু টাকা দিয়ে ফাইন্যান্সিয়ালি আমাকে হেল্প করেছিল, অ্যান্ড আই গট ইনটু দ্যাট ইউনিভার্সিটি। যাওয়ার পরে এরপর তো আলহামদুলিল্লাহ কোর্সের ফি আমি কাজ করতে 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 আল্লাহ আসলে দিয়ে দেয়, এটা আপনার যে রিস্কটা নিতে হবে, আল্লাহ এমনি মিলিয়ে দিবে। ইচ্ছাটা প্রখর হতে হয়, এক্স্যাক্টলি, এবং স্বপ্ন দেখে স্বপ্নের পথে চলতে হয়, না হলে কিছু আসলে ধরা দেয় না, এটা বলতেই হবে।
সো এখন যদি আমি চলে আসি, মনে আছে কি যে একদম প্রথম লাইভ করে কত টাকা পেয়েছিলেন? একদম ফার্স্ট লাইভে আমার নাকি টাকা দেয়নি? না না, টাকা ছিল, দেয়নি এরকমও সিচুয়েশন হয়েছে। ফার্স্ট ছিল 500 টাকা, আমি খুব খুশি ছিলাম যে 1 ঘন্টা কাজ করে আমি 500 টাকা পেয়ে গেছি। আমি যদি স্টুডেন্টও পড়াই, আমি যদি ক্যালকুলেট করি ওই টাইমে 2000 টাকার বেশি আপনাকে পুরো মাস, এখনো টিচারদের আমার কাছে মনে হয় এরকম ভ্যালিউ দেয় না, তাও আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। এখন অ্যাটলিস্ট 5000 টাকা মানুষের বাজেট থাকে, কিন্তু তখন 30 ডেজ পড়িয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2000 টাকা, তার মধ্যে আই ওয়াজ থিঙ্কিং অ্যাকচুয়ালি টু মানে স্টুডেন্ট পড়াবো কিনা। তো আমি একটা স্টুডেন্ট পেয়েছিলামও, 6 তলা আমার উপর উঠতে হবে, নিচে নামতে হবে, কোনো লিফট নেই, আর ওইখানে আমাকে তারা বলেছিল 3000 টাকা দিবে মাসে, আমাকে সপ্তাহে 1 দিন গ্যাপ, বাট মানে এরকম 6 দিন যেতে হবে এরকম। ওই হিসেবে 500 টাকা তো আমার জন্য 1 ঘন্টায় অনেক। তখন ছোট ছিলাম, ওই হিসেবে 500 টাকা ওয়াজ আ লট, এন্ড আমি খুব খুশি। আর আমার মনে আছে আমি ওই 500 টাকাটা যাতে ঠিক মানে ওই টাকাটাই থাকে, আমি হেঁটে আসছি, আমি রিকশা ভাড়াও খরচ করি না। আই ওয়াজ লাইক না, আমি এটা থেকে কোনো টাকা ভাঙবো না, এটা যে আমি আমার আম্মুকে দিব। এটা কত সালের কথা এবং তখন বয়স কত? এটা 2018 18তে, তার মানে এখন থেকে প্রায় 6 বছর আগে। 6 বছর আগে, 18 না 19 এর দিকে। আচ্ছা যাই হোক, মানে 5 or 6 ইয়ার্স, এবং তখন তো আরো অনেক ছোট। আরো অনেক ছোট। সর্বোচ্চ 1 মাসে কত টাকা আর্ন হয়েছে লাইভ করে? সর্বোচ্চ এটা তো আসলে আপনাদের দোয়াতে যতটুকু ফ্যামিলি আর আমার লাইফস্টাইল মেইনটেইন করা লাগে ততটুকু আমার এখন আসছে। তার মানে তিনি এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু বলছেন না দর্শক, খুব ডিপ্লোম্যাটিক না, আপনাদের দোয়াতে আসলে আপনারা দোয়া করছেন ছোটবেলা থেকেই, তো কাজের মানে বয়সের সাথে সাথে দেখা যাচ্ছে নিজেকেও আমি পরিবর্তন করার চেষ্টা করছি, যাতে যাদের সাথে কাজ করছি তাদেরকেও ভ্যালু এনে দিতে পারি। তো ওই হিসেবে তারা ভালোবাসা থেকে যতটুকু দিচ্ছে, খুব বেশি চার্জ করি না আমি। এটা আসলে আমার একটা ট্যাকটিক্স, যে বাংলাদেশে সবাই মোটামুটি স্পেশালি লাইভের সেক্টর, তো আমরা অনেকেই দেখি 40,000 50,000 টাকা এরকম বলে, আমি ওইটা করি না। আমার টার্গেট থাকে আমি লাইভ অনেকগুলো করব, বাট মানে চার্জ আমি কম রাখবো, কারণ আমি নিজেও ব্যবসা করেছি একটা টাইমে, আমি ওটাতে ফোকাস করতে পারিনি। ব্যবসা থেকে এত লাভ হয় না, মানুষ যে এত চার্জ করে, যে নিজে ব্যবসা করে সে কখনোই অন্য আরেকটা বিজনেস যে করছে তাকে এত টাকা চার্জ করার, মানে এটা বিবেকেও বাঁধবে একটা মানুষ। আপনার এখন টার্গেট কি বিজনেস করা? এখন আসলে হ্যাঁ, আমার নেক্সট 1-1.5 বছরের মধ্যে বিজনেস করার প্ল্যানিং আছে। একটা প্ল্যান তো সেট করতে হবে সেটার জন্য, সো আমি ওইটা নিয়েই কাজ করছি। বাট কাজ বাকি যারা আছে, মানে বিজনেস করলে যে সবাইকে ভুলে যাব সেটা না, তাদের সাথেও কাজ থাকবে, সবার সাথেই কাজ করব আর ব্যবসাও করব। কারণ আমার কাছে মনে হয় যে একটা সময় সবারই একটা ফিক্সড একটা কিছু দরকার লাইফে। তো লাইভ এখন করছি, আর এই জিনিসগুলো না এখন আমাকে ভাল লাগছে, কালকে আরেকজনকে ভাল লাগবে, পরশু আরেকজনকে। বেটার মানুষ আসতেই থাকবেন, দিস ইজ দ্য রিয়েলিটি। মানে যত বড় হতে থাকবো আমার নিজের পজিশনটা ছেড়ে নেক্সট যে আসবে তাদেরকে দিতে হবে। তো ওইটার জন্য আমি ভাবছি যে আমার সিনিয়রদেরকে আমি দেখেছি তারা খুব বড় একটা ভুল করেছে, সেটা হচ্ছে যে নিজেদের কোনো কিছু ক্রিয়েট করতে পারেনি, ওই ফেমে তারা হচ্ছে গিয়ে একটু ইয়া হয়ে গিয়েছিল। সো আমি ওইটা জাস্ট আমার জন্য চাই না, আমি চাই নিজেকে একটু স্টেবল দেখতে। প্লাস আমি যেটা বলি যে আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু হেল্প পিপল। তো এখন যেহেতু জব করছি, নিজেরটা নিজেকে হেল্প করতে হচ্ছে। জব না, মানে এই যে লাইভ, এটা তো আমার জবের পার্টই পড়ে। হ্যাঁ, তো তখন ব্যবসা করলে দেখা যাবে আমি আরো মানুষকে কাজের সুযোগ করে দিতে পারবো। তো ওই জিনিসগুলো আসলে আমার মাথায় কাজ করে, যে আমি আসলে মানুষকে কিভাবে আরো বেশি তাদের লাইফটাও আমার সাথে অ্যাডজাস্ট করে। সুযোগ আসে, যেহেতু লাইভ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইভ উপস্থাপনার অফার এলো, সেটা হয়তো ওয়ার্ল্ড কাপ হতে পারে, সেটা যেমন আমাদের এর আগের কথা যদি আমি বলি, আমাদের জাহারা মিতু আপু, তিনিও কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। সো আমরা মিতু আপুর কথা জানি, মিতু আপু কিন্তু একসময় হোস্টিং করতেন, তারপরে তিনি সিনেমায় চলে গেলেন, তারপরে হোস্টিংটা বন্ধ করে দিলেন এবং স্পোর্টস এর শো তিনি করতেন। সো এইরকম কোন শো করার ইচ্ছা আছে কিনা? ইয়েস, আই ডু লাভ হোস্টিং এই যে কথা বলা, মানে গল্প করা, এটাই তো আমার ভিতরে হচ্ছে। আই থিঙ্ক এটাই আমার ট্যালেন্ট, আই লাভ to talk. You love to do that. I love to talk. So হোস্টিংটাও হচ্ছে গিয়ে এই যে আস্তে আস্তে লাইভ করতে করতে দেখা যাচ্ছে যে কিভাবে কথা বলতে হবে, কোন ফ্লোতে কথা বলতে হবে, এই জিনিসগুলো না অটোমেটিকলি ভিতরে বিল্ট ইন হয়ে যায়। সো আই থিঙ্ক হোস্টিংটাও আমার জন্য ইজি হবে, অত বেশি ডিফিকাল্ট হবে না। সো ওইটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর আমি হোস্টিং করেছি, অনেক জায়গাতে করেছি, বাট আমি সবকিছুতে আসলে নিজেকে ইনভলভ রাখতে চাই। আমি সবকিছু একটু 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 করে ট্রাই করতে চাই, একটু টেস্ট করতে চাই। হ্যাঁ, খুব ব্যক্তিগত প্রশ্ন, নীলার কি বয়ফ্রেন্ড আছে কিনা?
না, নীলার বয়ফ্রেন্ড নেই। আমার কাছে মনে হয় যে আমি ক্যারিয়ারটা এমন ভাবে দেখছি যে ক্যারিয়ারে আসলে আমি এই জায়গাটাতে এখন অন্য কোনো কিছুর জন্য সময় বের করতে পারবো না, কারণ একটা রিলেশনশিপ কিন্তু এখনকার মেনটেন করা খুব ডিফিকাল্ট, আর স্পেশালি যারা ওয়ার্কিং ওয়েমেন তাদের জন্য আরো বেশি ডিফিকাল্ট। তো আমি আসলে বয়ফ্রেন্ডের কারোর সাথে আমি কথা বলিও না, আর আমি মনে হয় না আগামী কখনো ছিল বয়ফ্রেন্ড নাকি একদমই সে প্রেম করেনি? ছিল, বয়ফ্রেন্ড ছিল, ভালোবাসার মানুষ তো থাকেই কম বেশি, ছোটবেলাতে তো ছিল। আর যারা ছিল লাইফে তারাও ভালো ছিল, সাপোর্টিভ ছিল। যারা কতজন যারা ছিল লাইফে, দ্যাটস ওয়াই। না, আমি আমার লাইফে হচ্ছে গিয়ে দুইজন মানুষকেই পছন্দ করেছি। একজন হচ্ছে গিয়ে আমাকে খুব টেক কেয়ার করেছে, আরেকজনকে আমার ভাল লাগতো। তো এই দুটোই, এর পরে আমার আর কোনো কিছু ক্যারি করা হয়নি। না, ক্যারি করা হয় না, আর অনেক ছোট তো দেখা যাচ্ছে যে অনেক ইম্যাচুরিটি ছিল আমার ভিতরে, তো ব্যালেন্স আউট হয় না একটা সময়। তো আমার কাছে মনে হলো যে ক্যারিয়ারটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ক্যারিয়ারে সাকসেস পাওয়ার পর যখন প্রিভিয়াস মানুষগুলো এসে কংগ্রাচুলেশনস বলে, এটার থেকে ভালো ফিলিংস আর কোনো কিছু হতে পারে না। একদমই তাই, অসংখ্য সেটা বয়ফ্রেন্ড হোক আর এক্স বয়ফ্রেন্ড হোক বা আশেপাশে যেই হোক না কেন। সো এটাই। নীলার মানে কিরকম ছেলে পছন্দ যদি আমি জানতে চাই? কিরকম ছেলে পছন্দ? সামওয়ান হু উইল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড মি, মাই ওয়ার্ক, আর আমার নিজের পার্সোনাল স্পেসটা খুব পছন্দ। সো সামটাইমস আমি পছন্দ করি যে আমি অ্যাকচুয়ালি আমার মতো থাকবো, তো ওই সময়টুকু যাতে আমাকে একটা মানুষ দেয়, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি। অ্যান্ড অফকোর্স ভালো তো হতেই হবে। এখন ভালো আমার কাছে মনে হয় যে এক একজনের কাছে ভালো, তো এটা সৃষ্টিকর্তাই ভালো জানে আমার জন্য কোনটা ভালো। সোফার তো দেখলাম সে সৃষ্টিকর্তা আমার জন্য খুব ভালো ভালো জিনিস রাখছে, সো লেটস সি। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং অনেক শুভকামনা যে এখন যেন পথ চলাটা অনেক সহজ হয়, এবং পরিবার মানে মা ছোট ভাইকে নিয়ে অনেক সুন্দর করে আপনি পথ চলতে পারেন, সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অনেকেই আমাকে বলে আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনাকে অনেক পছন্দ করি। তো আমার কাছে না আসলে ফ্যান ওয়ার্ডটা আমি কখনো একসেপ্ট করি না। আপনারা সবাই হচ্ছেন আমার সাপোর্টার, যেভাবে সাপোর্ট করে এসেছেন এতগুলো বছর, আমি আপনাদের সামনে হাঁটি হাঁটি পা করে বড় হয়ে গিয়েছি। অ্যান্ড এখন বড় হওয়ার সাথে সাথে আরো অনেক বেশি রেসপন্সিবিলিটিসও বেড়ে গেছে ধূপ করে। তো আমার কাছে মনে হয় যে হয়তো আপনাদের দোয়া প্লাস সৃষ্টিকর্তাও চেয়েছেন যে জীবনের একটা পর্যায়ে যে আমাকে কিছু না কিছু ভালো দিবে, তো এটা আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় পেয়েছি। সবসময় দোয়া করবেন, ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, অ্যান্ড কাজের জন্য যাতে আরো ভালো কিছু করতে পারে আপনাদেরকে, সেটার জন্য আমাকে দোয়া করবেন। থ্যাংক ইউ। আবারও অনেক ভালোবাসা। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ এন্ড সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিভিএস স্পটলাইট থেকে।